আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি TechBD19 এর আজকের টিউটোরিয়ালে। আমরা সবাই চাই ভিডিও এডিটিং করার সময় আমাদের কাজগুলো যেন আরও সহজ এবং দ্রুত করে ফেলা যায়, কিন্তু আমরা অনেকেই আছি যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে একটি সাধারণ প্রজেক্ট রেডি করতে অনেক বেশি সময় লেগে যায়। এর মূল কারণ হচ্ছে প্রিমিয়ার প্রো এর অসংখ্য পাওয়ারফুল ফিচার রয়েছে, সেগুলোর সঠিক ব্যবহার না জানা অথবা সেই পুরনো গতানুগতিক পদ্ধতিতে ভিডিও এডিটিং করা, যার ফলে আমাদের কাজগুলো স্লো এবং বোরিং টাইপের হয়। তো আজকের টিউটোরিয়ালে আমি অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর কিছু অ্যাডভান্স টিপস এবং কিছু পাওয়ারফুল টেকনিক আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করার মাধ্যমে একদম প্রফেশনালদের মতো স্মুথলি এবং দ্রুত ভিডিও এডিটিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা চলে এসেছি অ্যাডোবি প্রিমিয়ারে, আর আজকের টিউটোরিয়ালে আমরা অ্যাডোবি প্রিমিয়ারে ফাস্ট এবং স্মুথলি ভিডিও এডিটিং করার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করব। আর আমাদের অ্যাডোবি প্রিমিয়ার অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের সবগুলো টিউটোরিয়াল একসাথে পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই প্লেলিস্টে চলে যান। এখানে আমাদের এই কোর্সের সবগুলো ভিডিও একসাথে পেয়ে যাবেন। তো আজকের টিউটোরিয়ালে আমরা সর্বমোট 12টি টিপস শেয়ার করব। তার মধ্যে প্রথমেই রয়েছে কিবোর্ড শর্টকাট। যে কোনো সফটওয়্যারে ভিডিও এডিটিং করার জন্য সেই সফটওয়্যারের কিবোর্ড যে শর্টকাটগুলো রয়েছে সেগুলো অবশ্যই আমাদের জানা থাকা উচিত। তবে বেসিক কিছু কিবোর্ড শর্টকাট হয়তো আমাদের অনেকেরই জানা আছে। আর অ্যাডোবি প্রিমিয়ারের প্রায় প্রত্যেকটি প্যানেলের প্রায় প্রত্যেকটি অপশানের মধ্যেই কিবোর্ড শর্টকাট রয়েছে। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ শর্টকাট হচ্ছে, আমরা যখন ভিডিও এডিটিং করি তখন আমাদেরকে সবচেয়ে বেশি যে কাজটি করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে কাট করতে হয়, অর্থাৎ স্প্লিট করতে হয় ভিডিও ফুটেজকে। আর দ্রুত স্প্লিট করার জন্য আমরা কিবোর্ড শর্টকাট কিউ এবং ডব্লিউ ইউজ করতে পারি। যেমন কিউর কাজ হচ্ছে, আমরা যখন কোনো একটা ক্লিপকে স্প্লিট করব, আমরা যদি কিউ প্রেস করে স্প্লিট করি তাহলে প্লেটা ঠিক যেখানে থাকবে সেখান থেকে প্রথম অংশটুকু ডিলিট হয়ে যাবে, এবং আমি যদি ডব্লিউ প্রেস করি তাহলে প্লেটা ঠিক যেখানে আছে সেখানে ক্লিপটা স্প্লিট হবে এবং পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে। যেমন আমি প্লেটটা এখানে রাখলাম, রেখে আমি যদি এখান থেকে কিবোর্ডে কিউ প্রেস করি, দেখুন ঠিক প্লেটটা যেখানে ছিল সেখান থেকে প্রথম অংশটুকু ডিলিট হয়ে ক্লিপটা আবার বাঁ দিকে সরে এসেছে, অর্থাৎ রিপেল ডিলিট হয়ে গেল। আর আমি যদি কন্ট্রোল জেড দিয়ে আবার প্লেটটা এখানে রেখে আমি যদি ডব্লিউ প্রেস করি, দেখুন পরের অংশটুকু ডিলিট হয়ে গেল, এরপরের যে ক্লিপগুলো সেগুলো সামনে চলে আসছে। তো বিশেষ করে যখন আমরা কোনো ক্লিপের মাঝখানে গ্যাপগুলো ডিলিট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা কিউ এবং ডব্লিউ দিয়ে এই কাজটা সহজে করতে পারি। যেমন আমি চাচ্ছি এই ক্লিপের এখান থেকে এতটুকু অংশ ডিলিট করে দেব, তো আমি প্রথমে প্লেটাকে ঠিক যেখান থেকে ডিলিট করব সেখানে রাখবো, দেন আমি কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করব, এখানে স্প্লিট হয়ে গেল। এরপর আমি ঠিক যতটুকু পর্যন্ত ডিলিট করতে চাচ্ছি প্লেটটাকে ঠিক সেখানে নিয়ে আসবো। এরপর আমি এখান থেকে সরাসরি কিবোর্ডে কিউ প্রেস করব। কিউ প্রেস করে যেটা হবে, এখানে যে ক্লিপটা রয়েছে এই ক্লিপটা এখান থেকে এতটুকু পর্যন্ত ডিলিট হয়ে যাবে এবং পরের অংশটুকু আবার সামনের দিকে চলে আসবে। আমি যদি কিউ প্রেস করি তাহলে বুঝতে পারবেন, এই দেখুন চলে আসছে। এবং আমি যদি কোনো কারণে চাচ্ছি এতটুকু পর্যন্ত ক্লিপটা রাখবো, এরপরের অংশটুকু আমি ডিলিট করে দেবো, এই ক্লিপের মধ্যে আমার পরের অংশটুকু দরকার নাই, তাহলে আমি এখানে প্লেটাকে রেখে কিবোর্ডে সরাসরি ডব্লিউ প্রেস করতে পারি, তাহলে পরের অংশটুকু ডিলিট হয়ে যাবে এবং পরে যদি কোনো ক্লিপ থাকে সেগুলো সামনের দিকে চলে আসবে। এছাড়াও প্রায় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কমান্ডের কিবোর্ড শর্টকাট রয়েছে। তো আমরা অনেকে আছি আসলে কোন কমান্ডের কোন অপশনের কিবোর্ড শর্টকাট কি সেটা আমরা অনেকেই জানিও না। তো সেটা সাধারণত এখানে মেনুর মধ্যে আপনি সবগুলো অপশনের মধ্যে শর্টকাট কিগুলো দেখতে পাবেন। এছাড়াও আপনি যদি এখান থেকে এডিট অপশনে চলে যান, এখান থেকে কিবোর্ড শর্টকাটে চলে গেলে এখানে আপনি প্রত্যেকটা কমান্ডের কোন কমান্ডের কিবোর্ড শর্টকাট কি সবগুলো আপনি এখানে দেখতে পাবেন। দেখুন এখানে সবগুলো কমান্ডের কোনটা কিবোর্ড শর্টকাট কি সেটা এখানে চলে আসছে। ওকে, তো আমরা যদি ভিডিও এডিটিং করার সময় কিবোর্ড শর্টকাটগুলো প্রপারভাবে ব্যবহার করতে পারি তাহলে আমাদের কাজগুলো আরও বেশি ফাস্ট হবে। আচ্ছা, এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে কাস্টম কিবোর্ড শর্টকাট তৈরি করা। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অনেকগুলো বিষয় থাকে যেগুলোর কিবোর্ড শর্টকাট থাকে না। এই ধরনের কমান্ডগুলো যখন আমরা অনেক বেশি ব্যবহার করি, এই ধরনের অপশানগুলো যখন আমরা বেশি ইউজ করি, তো সেক্ষেত্রে আমাদেরকে মাউস দিয়ে বারবার একই কাজটা করতে হয়। তো সেই ক্ষেত্রে আমরা এই ধরনের যে কমান্ডগুলো রয়েছে যেগুলোর কিবোর্ড শর্টকাট নাই, সেগুলো আমরা কাস্টম কিবোর্ড শর্টকাট তৈরি করতে পারি। অথবা এমন কিছু কমান্ড রয়েছে যেগুলো আমরা কিবোর্ড শর্টকাট রয়েছে বাট আমরা চাচ্ছি সেটাকে চেঞ্জ করতে, তখন আমরা কাস্টম কিবোর্ড শর্টকাট ব্যবহার করতে পারি। যেমন আমরা যখন এখানে কোনো একটা ক্লিপকে স্প্লিট করি, যেমন আমি যদি এই ক্লিপটার এই জায়গায় স্প্লিট করতে চাই তাহলে যেটা করি, আমরা এখানে ক্লিপটাকে সিলেক্ট করি, দেন আমরা
কিবোর্ডে কন্ট্রোল কে প্রেস করি। তো কন্ট্রোল কে প্রেস করতে গেলে আমাদেরকে 2 হাত ব্যবহার করতে হয়, 1 হাত দিয়ে করাটা অনেকটা ঝামেলার। তো সেক্ষেত্রে আমরা এই শর্টকাট কমান্ডটাকে চেঞ্জ করে কন্ট্রোল কে থেকে বাম পাশের যে কোনো কিতে সেট করতে পারি। এছাড়াও আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ কাজ রয়েছে যেগুলোতে আমরা কিবোর্ড শর্টকাট সেট করতে পারি। যেমন আমাদেরকে ভিডিও এডিটিং করার সময় স্প্লিট করার পরে সবচেয়ে বেশি যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদেরকে অ্যানিমেশনের কাজটা করতে হয়। এখান থেকে ইফেক্ট কন্ট্রোল থেকে আমাদেরকে মোশন করতে হয়, অ্যানিমেট করতে হয়, যে কোনো অবজেক্টকে জুম ইন জুম আউট করতে হয়। তো অ্যানিমেশনের কাজটা করার সময় আমাদেরকে বেশিরভাগ সময় দেখা যায় কি আমাদেরকে ইন্টারপোলেশন চেঞ্জ করতে হয়। যেমন আমি এখানে আমাদের যে ট্যাক্সটা রয়েছে এখানে একটা অ্যানিমেশন করলাম, আমি ট্যাক্সটা নিচ থেকে উপরের দিকে উঠে আসছে। এখন এই অ্যানিমেশনটাকে যদি আমি আর একটু স্মুথ করতে চাই তাহলে আমাদেরকে এখানে ইন্টারপোলেশন ব্যবহার করতে হয়। এখানে যে 2টা কি ফ্রেম রয়েছে এই 2টা কি ফ্রেমের মধ্যে আমরা সাধারণত যেটা করি 2টা কি ফ্রেম একসাথে সিলেক্ট করি, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে টেম্পোরাল ইন্টারপোলেশন, এখান থেকে ইজি ইন এবং ইজি আউট ইউজ করি। তো এই কাজটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মধ্যে নিয়ে আসতে পারি, অর্থাৎ এখানে যে ইন্টারপোলেশনটা সেটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মধ্যে একটা কমান্ডের মধ্যে সেট করে দিতে পারি। এছাড়াও আমরা যখন এখানে আমাদের যে প্যানেলগুলো রয়েছে, বিশেষ করে আমাদের একটা উইন্ডোর মধ্যে অনেকগুলো প্যানেল থাকে, এই প্যানেলগুলোতে আমাদেরকে একটা প্যানেল থেকে আরেকটা প্যানেলে সুইচ করতে হলে এখান থেকে এভাবে মাউস দিয়ে সুইচ করতে হয়। তো অনেক সময় আমাদেরকে এখান থেকে ক্লিক করে তারপর অনেকগুলো প্যানেল যদি থাকে এখান থেকে খুঁজে বের করতে সময় লাগে অনেকটা। তো আমরা চাইলে এখানে যে প্যানেলগুলো রয়েছে এখানে আমরা যে প্যানেলটাকে ওপেন করতে চাচ্ছি সেটাকে আমরা কিবোর্ড শর্টকাটের মধ্যে নিয়ে আসতে পারি। আবার আমরা যখন কোনো একটা ক্লিপকে নেস্ট করার প্রয়োজনে আমরা যখন অনেকগুলো ক্লিপকে একটা ক্লিপে রূপান্তর করতে চাই তখন সেখানে আমাদেরকে নেস্ট করতে হয়। যেমন আমি যদি এই 2টা ক্লিপকে একসাথে সিলেক্ট করে এখান থেকে নেস্ট করতে চাই তাহলে কি করতে হয়, 2টা ক্লিপকে প্রথমে সিলেক্ট করতে হয়, দেন রাইট বাটন ক্লিক করে এখান থেকে নেস্টে ক্লিক করতে হয়। তো নেস্ট অপশনের মধ্যে এখানে কিবোর্ড কমান্ড নাই, তো আমরা এখানে একটা কাস্টম কিবোর্ড শর্টকাট অ্যাড করে নিতে পারি। এই কাজগুলো আমরা করতে পারি। অর্থাৎ এক কথায় আপনি যে কমান্ডগুলো সবচেয়ে বেশি ব্যবহার করেন সেগুলোকে আপনি কিবোর্ড শর্টকাটের মধ্যে নিয়ে আসবেন, কাস্টম কিবোর্ড শর্টকাট সেট করে রাখবেন এবং চেষ্টা করবেন সেটার জন্য কিবোর্ডের বাম পাশের কিগুলো হয়। যেমন আমি যদি এখানে ইন্টারপোলেশনের মধ্যে কিবোর্ড শর্টকাট সেট করতে চাই, আমরা এখান থেকে ক্লিপটা সিলেক্ট করছি, এখানে আমরা এই ইন্টারপোলেশনগুলোকে আবার এখান থেকে লিনিয়ার করে দিলাম, আগের মতো করে দিলাম। ঠিক আছে, এখন আমি যেটা করব এখান থেকে আমি চলে যাব এডিট অপশানে, এখান থেকে কিবোর্ড শর্টকাট এখানে চলে যাব। যেমন আমি যদি এখানে প্রথমে আমাদের এখানে যে স্প্লিট করার জন্য আমরা কন্ট্রোল কে কমান্ডটা ব্যবহার করি, সেখানে আমরা যদি এস কমান্ডটা সেট করতে চাই তাহলে এখানে আমরা সবগুলো কিবোর্ড শর্টকাট পেয়ে যাব। যেমন আমি এখানে সার্চ করে খুঁজে নিতে পারি, আমি এখানে অ্যাড এডিট লিখে সার্চ করব, অ্যাড এডিট, এখানে আমাদের কন্ট্রোল কে সেট করা রয়েছে, খেয়াল করুন। এই জায়গায় আমি কন্ট্রোল কে যে কমান্ডটি রয়েছে এখানে আমি ক্রসে ক্লিক করে এটাকে ডিলিট করে দেব, দেন আবার এখানে ক্লিক করব, ক্লিক করে আমি যে কমান্ডটি সেট করতে চাচ্ছি সেটা প্রেস করব কিবোর্ডে, আমি এখানে এস প্রেস করছি, তাহলে এখানে এস চলে আসবে, দেন এখান থেকে আমি ওকে দিয়ে বেরিয়ে আসবো। এখন খেয়াল করুন, এখন যদি আমি এখানে প্লে ট্যাকটিক যেখানে থাকবে সেখানে যদি আমি কিবোর্ডে এস প্রেস করি সেই জায়গায় স্প্লিট হয়ে যাবে। এবং একইভাবে আমরা এখানে যে কি ফ্রেমগুলো রয়েছে সেখানে যদি ইন্টারপোলেশন শর্টকাট সেট করতে চাই একইভাবে এডিট অপশনে চলে যাব, কিবোর্ড শর্টকাট, এখান থেকে আমরা লিখব হচ্ছে ইন্টারপোলেশন। এরপর এখান থেকে আমরা চলে আসব ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে, যেহেতু আমাদের এই কাজটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল প্যানেলের মধ্যে। এখান থেকে আমরা চলে যাব, এখানে আমাদের শর্টকাট কমান্ডগুলো দেখা যাচ্ছে না, পুরো নামটা আসছে না কমান্ডের, আমরা এখান থেকে শর্টকাটটাকে একটু ডান দিকে সরিয়ে দিচ্ছি, এই দেখুন পুরো নামটা চলে আসছে। এবং এখানে আমরা পেয়ে যাব অনেকগুলো, আমরা এখানে যতগুলো ইন্টারপোলেশন রয়েছে সবগুলো রয়েছে। আমরা এখান থেকে ইজি ইন এবং ইজি আউটটা সিলেক্ট করছি, কি ফ্রেম ইন্টারপোলেশন, আমরা এখান থেকে ইজি ইন এবং ইজি আউটটা সিলেক্ট করব। ইজি ইনের জায়গায় আমরা এখানে কিবোর্ড শর্টকাটের মধ্যে এই জায়গায় ক্লিক করব, এখানে আমি যেটা ইউজ করি আমি F2 ব্যবহার করে আমি এখানে F2 দিয়ে দিচ্ছি, এটা ইজি আউট, আমি ইজি ইনটা সিলেক্ট করছি, এখানে F2 দিচ্ছি এবং ইজি আউটের জায়গায় F3 দিচ্ছি। ওকে, দেন আমি এখান থেকে কিবোর্ডে ওকে দিয়ে বেরিয়ে আসবো। এরপর আমরা যখন এখানে 2টা কি ফ্রেম একসাথে সিলেক্ট করে কিবোর্ডে F2 এবং F3 প্রেস করব, অটোমেটিক্যালি এখানে ইন্টারপোলেশনটা সেট হয়ে যাবে, তাহলে আমাদের কাজটা আরও বেশি সহজ হয়ে যাবে। এরপর আমরা এখান থেকে যদি আমাদের এই যে প্যানেলগুলো রয়েছে সেগুলোকে সুইচ করতে চাই, একইভাবে আমরা এখান থেকে কিবোর্ড শর্টকাটের মধ্যে এখানে যদি আমরা উইন্ডো লিখে সার্চ করি তাহলে এখানে আমরা উইন্ডোগুলো পেয়ে যাব। যেমন আমি চাচ্ছি প্রথমে আমি প্রজেক্ট প্যানেলটাকে কিবোর্ড শর্টকাট দেবো হচ্ছে 1, আমি এখান থেকে প্রজেক্ট প্যানেলটি নিচ্ছি, এখানে শিফট 1 রয়েছে, আমি এখান থেকে শুধু 1টা দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এরপর ইফেক্ট প্যানেলে চলে যাব, আমরা ইফেক্ট প্যানেলটা হচ্ছে এই যে ইফেক্ট প্যানেলটাকে আমরা শিফট 7 রয়েছে, আমরা এখানে শুধু 2 দিয়ে দেব। এরপর আমরা এখান থেকে চলে যাব হচ্ছে লিওমেট্রি কালার, এটাকে আমরা 3 দিয়ে দেব, 3। এরপর হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স, এটাকে আমরা 4 দিয়ে দেব।
এরপরে হচ্ছে এসেনশিয়াল সাউন্ড, এটাকে আমরা 5 দিয়ে দেব। ঠিক আছে, এরপর যদি আমরা ইফেক্ট কন্ট্রোল, এখানে যে প্যানেলটা রয়েছে এটাকে যদি আমরা 6 এর মধ্যে নিয়ে আসি, ইফেক্ট কন্ট্রোল, এটা হচ্ছে ইফেক্ট কন্ট্রোল, এটাকে আমরা 6 কমান্ডের মধ্যে নিয়ে আসব। ঠিক আছে, এরপর এখান থেকে ওকে দিয়ে বের আসবো। এখন যদি আমি কিবোর্ডে 1 প্রেস করি তাহলে এখানে আমাদের প্রজেক্ট প্যানেল চলে আসবে, 2 প্রেস করলে ইফেক্ট প্যানেল চলে আসবে, 3 প্রেস করলে লিমিট্রি কালার, 4 এ হচ্ছে এসেনশিয়াল গ্রাফিক্স, 5 এ হচ্ছে এসেনশিয়াল সাউন্ড এবং 6 এ হচ্ছে ইফেক্ট কন্ট্রোল। তাহলে আমাদেরকে প্যানেলগুলো সুইচ করার জন্য বারবার আর এখান থেকে মাউস দিয়ে সুইচ করতে হচ্ছে না। এই কাজটি আমরা সহজে করে ফেলতে পারবো কিবোর্ড শর্টকাটের মাধ্যমে। এছাড়াও আরও অনেকগুলো কমান্ড রয়েছে, যে কমান্ডগুলো আপনি সবচেয়ে বেশি ব্যবহার করেন সেই কমান্ডগুলোকে খুঁজে খুঁজে আপনারা কাস্টম কিবোর্ড শর্টকাটটা ব্যবহার করবেন, তাহলে আপনার কাজটা আরও অনেক বেশি সহজ হয়ে যাবে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা এখানে যে কিবোর্ড শর্টকাটগুলো ব্যবহার করেছি, আমরা এই কমান্ডগুলোকে, এই শর্টকাটটাকে আমরা চাইলে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি, এবং আমরা যদি এখানে কোনো কারণে সেটা চেঞ্জ হয়ে যায় সেটা আমরা আবার আগেরটাকে আমাদের সেভ করা প্রিসেটটা অ্যাক্টিভ করতে পারি, অথবা আমরা চাইলে এই প্রিসেটটাকে আমাদের এখানে যে কম্পিউটারে যে ড্রাইভে যে ফোল্ডারে সেভ হবে সেটাকে আমরা চাইলে ব্যাকআপ করে রাখতে পারি। কারণ কোনো কারণে যদি আমাদেরকে উইন্ডোজ নতুন করে দিতে হয় বা অ্যাডোবি প্রিমিয়ার সফটওয়্যারটাকে আবার নতুন করে ইনস্টল করতে হয়, তখন আমাদেরকে আবার নতুন করে এই কমান্ডগুলোকে সেট করতে হয়। তো এই কাজটি করার জন্য এখানে আমরা যে কমান্ডগুলো সেট করেছি সবগুলো কমান্ড এখানে আমরা অ্যাড করার পরে আমরা এখান থেকে চলে যাব সেভ অ্যাজ, এখানে ক্লিক করব এবং আমরা চাইলে এখানে যে কোনো একটি নাম দিয়ে সেভ করে রাখতে পারি। যেমন আমি এখানে ট্যাগবিডি 19 দিয়ে সেভ করে রাখলাম, দেন ওকে। এখন আমাদের এখানে কাস্টমাইজ করা কিবোর্ড শর্টকাটগুলো এই প্রিসেটের মধ্যে চলে আসবে, ট্যাগবিডি 19 এর মধ্যে। কোনো কারণে যদি এখান থেকে আমাদের কিবোর্ড যে প্রিসেটটা সেটা যদি চেঞ্জ হয়ে যায়, এখানে আমরা ক্লিক করে আমাদের সেভ করা প্রিসেটটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। ওকে, আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা যদি আবার নতুন করে কম্পিউটার ইনস্টল করি তখন তো এই অপশানগুলো এগুলো এখানে, এই প্রিসেটগুলো এখানে পাবেন না। আপনি চাইলে এই প্রিসেটটাকে কপি করে ব্যাকআপ করে একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসতে পারেন। তো এই প্রিসেটটা আপনি কোথায় পাবেন? এটা পাবেন হচ্ছে এখান থেকে আপনি সি ড্রাইভে চলে যাবেন, সি ড্রাইভে অথবা মাই ডকুমেন্টে চলে যাবেন। মাই ডকুমেন্টে চলে গেলে অথবা সি ড্রাইভে ক্লিক করবেন, সি ড্রাইভ থেকে এখান থেকে ইউজারে চলে যাবেন, এখান থেকে আপনার ইউজার নেমটি সিলেক্ট করবেন, এরপর এখান থেকে মাই ডকুমেন্টসে চলে যাবেন, এরপর এখান থেকে অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এরপর আপনি যে ভার্সনটি ইউজ করেন সেই ভার্সনটি সিলেক্ট করবেন, দেন এখান থেকে প্রোফাইল এবং আপনার যে ইউজার নেমটি রয়েছে সেটা পেয়ে যাবেন, সেই ফোল্ডারে চলে যাবেন, সেখানে ক্লিক করবেন, এরপর এখান থেকে উইন্ডো ফোল্ডারে চলে যাবেন, এখানে আপনার যে কিবোর্ড শর্টকাটের প্রিসেটগুলো রয়েছে সবগুলো পেয়ে যাবেন। তো যেমন একটু আগে আমরা এটা সেভ করেছি, আমরা এটাকে জাস্ট কপি করে অন্য একটি ফোল্ডারে পেস্ট করে রাখবো, এবং কোনো কারণে যদি আমাদেরকে নতুন করে আবার উইন্ডোজ ইনস্টল করতে হয় বা অ্যাডোবি প্রিমিয়ার প্রো ইনস্টল করতে হয় তখন আমরা সেই ফাইলটাকে আবার কপি করে ঠিক এই ফোল্ডারে চলে আসবো। এই ফোল্ডারে তখন এগুলো থাকবে না, শুধু কাস্টমটা থাকবে, এখানে আমরা এভাবে পেস্ট করে দেব। অবশ্যই প্রিমিয়ার প্রোটা আমরা প্রথমে ক্লোজ করে রাখবো, পেস্ট করে দিলে আমরা প্রিমিয়ার প্রো যখন ওপেন করব তখন আমরা ঠিক এই জায়গায় পেয়ে যাবো এটাকে, এই প্রিসেটটাকে। ঠিক আছে, তো এইভাবে আমরা আমাদের পছন্দ মতো, আমাদের সুবিধা মতো কিবোর্ড শর্টকাটগুলোকে কাস্টমাইজ করে অ্যাড করে রাখতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপরে হচ্ছে সেভ প্রজেক্ট টেমপ্লেট, অর্থাৎ আমরা যখন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি তখন দেখা যায় কি আমাদেরকে কিছু ফোল্ডার অর্গানাইজ করে রাখতে হয়, প্রত্যেকটা প্রজেক্টের জন্য আমাদেরকে আলাদা আলাদা ফোল্ডার তৈরি করতে হয়, এরপরে কিছু অ্যাসেটস রয়েছে সেগুলোকে আমাদেরকে বারবার ইনপুট করতে হয়, প্রতিটা প্রজেক্ট কাজ করার সময় আমাদেরকে সেই অ্যাসেটগুলোকে ইম্পোর্ট করতে হয়। তো আমরা চাইলে একটা প্রজেক্ট টেমপ্লেট তৈরি করে রাখতে পারি। যখন আমরা কোনো একটা নতুন প্রজেক্ট নিয়ে কাজ করব তখন আমরা সেই টেমপ্লেট প্রজেক্টটাকে ওপেন করে সেখানে আমরা আমাদের অ্যাসেটগুলো পেয়ে যাব, আমাদের ফোল্ডারগুলো পেয়ে যাব অর্গানাইজ করা, সেগুলোতে আমরা আমাদের ফাইলগুলোকে ইম্পোর্ট করে আমরা সহজে কাজটা করতে পারি, অর্থাৎ আমাদের কাজ করার শুরুটা অনেকটা ফাস্ট হয়ে যাবে। যেমন আমি এখান থেকে এই প্রজেক্টটাকে ক্লোজ করে দিচ্ছি, আমি একটা নতুন প্রজেক্ট নিচ্ছি। যেমন আমি এখানে একটা নতুন প্রজেক্ট নিলাম, এখানে কোনো কিছু নাই। এখন আমরা এখানে কিছু ফোল্ডার তৈরি করে রাখতে পারি, যে ফোল্ডারগুলো আমাদেরকে প্রতিটা প্রজেক্টে ইউজ করতে হয়। যেমন আমি এখানে একটা সাউন্ড ইফেক্ট ফোল্ডার তৈরি করে রাখবো, যেমন আমি এখানে সাউন্ড ইফেক্ট একটা ফোল্ডার তৈরি করলাম, ভিডিও ফুটেজের জন্য একটা ফোল্ডার, বি রোলের জন্য একটা ফোল্ডার, অ্যাসেটসের জন্য একটা ফোল্ডার, গ্রাফিক এবং অডিও, অর্থাৎ আমরা যে ফাইলগুলো নিয়ে কাজ করব সেগুলো যদি আমরা নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট করে রাখি
তাহলে সেক্ষেত্রে আমাদেরকে সেই ফাইলগুলোকে খুঁজে বের করে কাজ করতে আমাদের অনেকটা সহজ হয়, অর্থাৎ আমরা গুছিয়ে কাজটা করতে পারি। এখন আমরা চাইলে এখানে এই ফোল্ডারগুলোর মধ্যে আমাদের যে অ্যাসেটসগুলো আমরা প্রতিটা প্রজেক্টের মধ্যে ইউজ করি সেগুলো আমরা চাইলে এখানে ইম্পোর্ট করে রাখতে পারি। যেমন এখানে আমরা সাউন্ড ইফেক্ট ফোল্ডারে যদি ক্লিক করি, এখানে আমাদের যে সাউন্ড ইফেক্টগুলো আমরা প্রতিটা আমাদের যে কমন সাউন্ড ইফেক্টগুলো রয়েছে সেগুলো আমরা এখানে ইম্পোর্ট করে রাখতে পারি। যেমন আমি যদি এখানে কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করি, যেমন এখানে আমি কিছু সাউন্ড ইফেক্ট অ্যাড করলাম। এভাবে আমরা আমাদের চ্যানেলের লগো, চ্যানেলের যে ইন্ট্রো, অর্থাৎ যে এলিমেন্টসগুলো আমাদেরকে প্রত্যেকটা প্রজেক্টের মধ্যে ইম্পোর্ট করতে হয় সেগুলো আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে অর্থাৎ অ্যাসেটস ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট করে রাখবো, এবং সাউন্ড ইফেক্টগুলো আমরা আমাদের একটা সাউন্ড ইফেক্ট ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট করে রাখবো। দেন আমরা চাইলে এই প্রজেক্টটাকে টেমপ্লেট প্রজেক্ট হিসেবে সেভ করে রাখতে পারি। তো বিশেষ করে যারা অ্যাডোবি প্রিমিয়ার প্রো এর 2024 ভার্সনটি ইউজ করেন সেক্ষেত্রে তারা এই কাজটি সহজে করতে পারেন। এখানে একটা অপশান থাকে সেভ টেমপ্লেট প্রজেক্ট। সেক্ষেত্রে আপনি যখনই এই প্রজেক্টটাকে সেভ টেমপ্লেট প্রজেক্ট হিসেবে সেভ করে রাখবেন এবং সেখান থেকে আপনি এটাকে সরাসরি ওপেন করতে পারেন। যেহেতু আমরা এখানে ওল্ডার ভার্সন ইউজ করছি, প্রিমিয়ারের 2022 ভার্সনটি ব্যবহার করছি, তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, আমরা এই প্রজেক্টটাকে একটা ফোল্ডারের মধ্যে, একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো। আমি এখান থেকে সেভ অ্যাসে ক্লিক করে এটাকে আমি এখানে ডেস্কটপে সেভ করছি, বাট আপনি যে কোনো একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবেন। আমি এখানে মাই কাস্টম প্রজেক্ট লিখে একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখছি। ওকে, এখন আমরা যদি এই প্রজেক্টটাকে ক্লোজ করে ফেলি, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। এরপর আমি আবার অ্যাডোবি প্রিমিয়ার ওপেন করছি। আমরা যদি নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করি সেক্ষেত্রে আমরা সেভ করা প্রজেক্টটিকে সরাসরি ওপেন করতে পারি, অথবা আমরা এটাকে এই প্রজেক্ট ফাইলটাকে কপি করে আমরা যে ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারে পেস্ট করে সেখান থেকে প্রজেক্টটাকে ওপেন করতে পারি। অর্থাৎ আমাদের যেটা টেমপ্লেট হিসেবে আমরা সেভ করেছি সেই প্রজেক্টটা যাতে আমরা সরাসরি ওপেন না করি, বা সরাসরি ওপেন করলে সেটাকে যাতে আমরা সেভ এস করে রাখি। যেমন এখানে আমরা যে প্রজেক্টটি সেভ করেছি একটু আগে, এটা আমরা এখানে ক্লিক করে ওপেন করতে পারি, অথবা ওপেন প্রজেক্টে ক্লিক করে এখান থেকে সরাসরি সেই প্রজেক্টটাকে ওপেন করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা এটাকে সরাসরি ওপেন করতে পারি, বা এটাকে আমরা কপি করে আমরা যে ফোল্ডারের মধ্যে কাজ করব সেই ফোল্ডারে নিয়ে যাব, সেই ফোল্ডার থেকে আমরা এই প্রজেক্টটাকে ওপেন করতে পারি। ঠিক আছে, আমি যদি এখান থেকে এই প্রজেক্টটাকে ওপেন করি তাহলে আমাদের মূল প্রজেক্টটা ঠিক থাকবে, সেখানে কোনো ধরনের এডিট হবে না। আমরা যেটা কপি করছি সেখানে আমরা সবগুলো প্রজেক্ট পেয়ে যাব, এবং প্রজেক্টের মধ্যে যে অ্যাসেটগুলো আমরা নিয়ে এসেছি, যে অ্যাসেটগুলো আমরা রেখেছি, সাউন্ড ইফেক্ট বা আমাদের চ্যানেলের লগো, ইন্ট্রো, সেগুলো আমরা সবগুলো একসাথে পেয়ে যাব। বারবার আমাদেরকে ফোল্ডারগুলো তৈরি করতে হচ্ছে না, বারবার অ্যাসেটগুলোকে আমাদেরকে ইম্পোর্ট করতে হচ্ছে না। তো এই কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা চাইলে একটা প্রজেক্ট টেমপ্লেট তৈরি করে রাখতে পারেন। এরপরে যে বিষয়টি সেটা হচ্ছে, আমরা যখন এখানে অনেকগুলো ফোল্ডার থাকে আমাদের এখানে প্রজেক্ট প্যানেলের মধ্যে, আমরা যখন একটা নতুন করে যে কোনো একটা ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করি, দেখা যায় কি সেই ফোল্ডারটা এখানে নতুন একটা বিনের মধ্যে ওপেন হয়ে যায়, আলাদা একটা উইন্ডোর মধ্যে ওপেন হয়। যেমন আমি যদি এখান থেকে চাই যে এখানে ডাবল ক্লিক করলে যে কোনো ফোল্ডার এই জায়গায় প্রজেক্ট প্যানেলের মধ্যেই ওপেন হবে, আলাদা বিন ওপেন হবে না, সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে আমি চলে যাব এডিট অপশানে, এরপর এখান থেকে প্রিফারেন্স, দেন এখান থেকে জেনারেল, এবং এখানে আমরা বিন একটা অপশান পেয়ে যাব, এবং এই জায়গায় ডাবল ক্লিকের মধ্যে ওপেন ইন নিউ উইন্ডো রয়েছে। আমরা এখান থেকে ওপেন ইন নিউ উইন্ডো থেকে সুইচ করে ওপেন ইন প্লেস এটা সিলেক্ট করে দেবো। তাহলে যেটা হবে, আমরা যখন এখানে ডাবল ক্লিক করব এটা একই জায়গার মধ্যে ওপেন হবে। আমি এখান থেকে ওকে দিয়ে বেরোয় আসছি। এরপর যদি আমি এখানে এই ফোল্ডারটাকে ডাবল ক্লিক করি তাহলে দেখুন আমাদের এখানে নতুন করে কোনো উইন্ডো অ্যাড হয় নাই। এখানে আমাদের যে উইন্ডোগুলো ছিল, ইফেক্ট, লিমিটি কালার, এসেনশিয়াল গ্রাফিক্স, মোশন ব্রো এবং এসেনশিয়াল সাউন্ড, এবং আমাদের প্রজেক্ট প্যানেলটি। ওকে, এখন আমরা যদি এখান থেকে অনেক সময় দেখা যায় কি আমাদেরকে বারবার ফোল্ডারকে যে কোনো একটা ফোল্ডারে ঢুকতে হয়, সেখান থেকে বের হয়ে আসতে হয়। তো বের হয়ে আসার জন্য আমরা এখান থেকে সাধারণত ব্যাকে ক্লিক করি, এখানে ক্লিক করলে আমরা আবার পেছনে আসতে পারি। তো এই কাজটি আমরা শর্টকাট কমান্ডের মধ্যে অ্যাড করে নিতে পারি। যেমন আমি এখানে ডাবল ক্লিক করলাম, এরপর আমি যে কোনো একটা শর্টকাট কমান্ড দিলাম, এটা আবার পেছনে চলে আসবে, অর্থাৎ আমরা ব্যাকে চলে আসতে পারবো। তো এই কাজটি করার জন্য আমরা এখান থেকে কীভাবে এডিট অপশানে চলে যাব, এখানে কিবোর্ড শর্টকাট, দেন এই জায়গায় আমরা লিখবো হচ্ছে গো ব্যাক লিখে সার্চ করব। এই দেখুন প্রজেক্ট প্যানেল, গো ব্যাক, এখানে আমরা যে কোনো একটা কমান্ড সেট করে দিতে পারি। তো এখানে সাধারণত আমি যেটা ইউজ করি, আমি ব্যাক স্পেসটা সেট করে রেখেছি, কারণ আমরা এখানে ব্যাক স্পেস ইউজ করলে আমরা এখান থেকে টাইমলাইন থেকে যে কোনো ফাইল ডিলিট করতে পারি, বাট আমরা কিবোর্ডে ডিলিট প্রেস করার মাধ্যমে ডিলিট করতে পারি। সেক্ষেত্রে ব্যাক স্পেসটা আমরা খুব বেশি ব্যবহার করি না। তো আমরা এখানে শর্টকাটের মধ্যে ব্যাক স্পেসটা ইউজ করছি। আমি এখানে ব্যাক স্পেসে প্রেস করলাম, ওকে, দেন ওকে। এখন যদি আমরা এখানে কোনো একটা ফোল্ডারের মধ্যে ডাবল ক্লিক করি, এটা ওপেন হলো, আবার কিবোর্ডে ব্যাক স্পেস প্রেস করলে আমরা পেছনে চলে আসতে পারবো। ওকে, এভাবে আমরা সহজে কাজগুলো করতে পারবো। এরপরে হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করা।
আমরা জানি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে অনেক ধরনের কাজ করা যায় অ্যাডোবি প্রিমিয়ারে, যে কোনো একাধিক ক্লিপের উপরে একসাথে ইফেক্ট অ্যাপ্লাই করার জন্য আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করতে পারি। অ্যাডজাস্টমেন্ট লেয়ার আরও অনেক ধরনের কাজ রয়েছে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে আমাদের একটা আলাদা ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। সেখানে আমরা দেখিয়েছি অ্যাডজাস্টমেন্ট লেয়ার দিয়ে কী কী কাজ করা যায়। যে জায়গায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করা দরকার সেই জায়গায় অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করব, তাহলে আমাদের কাজগুলো আরও বেশি সহজ হয়ে যাবে। যেমন আমাদের এখানে অনেকগুলো ক্লিপ রয়েছে। এখন আমি যদি এই সবগুলো ক্লিপের মধ্যে একসাথে যে কোনো কালার বা যে কোনো কালার কারেকশন করতে চাই বা যে কোনো ফিল্টার ইউজ করতে চাই, তাহলে আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতে পারি। যেমন আমি যেখান থেকে প্রজেক্ট প্যানে চলে যাচ্ছি, এখান থেকে নিউ আইটেম, এরপর অ্যাডজাস্টমেন্ট লেয়ার, আমরা একটা অ্যাডজাস্টমেন্ট ক্লিপ চলে আসলো এখানে, সেটাকে আমরা এখানে উপরে ট্র্যাকে দিয়ে দেব। ওকে, এরপর আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার মধ্যে যদি আমরা যে কোনো ফিল্টার ইউজ করি সেটা অ্যাডজাস্টমেন্ট লেয়ারের নিচে যতগুলো ক্লিপ রয়েছে, অর্থাৎ যতটুকু পর্যন্ত অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা রয়েছে ততটুকু পর্যন্ত যতগুলো ক্লিপ থাকবে নিচে সবগুলোর উপরে একসাথে অ্যাপ্লাই হবে। যেমন আমি যদি এখান থেকে লিমিটেড কালারে চলে আসি, এখানে আমরা যদি কোনো কালার কারেকশন করি, এই দেখুন আমাদের এখানে যতগুলো ক্লিপ রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারটার উপরে আমরা কালার কারেকশন করার ফলে এই লেয়ারের নিচে যতগুলো ক্লিপ রয়েছে সবগুলোর উপরে একসাথে কালার কারেকশনটা হলো। এছাড়াও আরও অনেক ধরনের কাজ রয়েছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার সম্পর্কে। আমরা যখন কোনো কাস্টম ইফেক্ট তৈরি করব, কোনো কাস্টম ট্রানজিশন তৈরি করব, এরপরে কোনো বিগনেট ইউজ করব বা ভিডিও ফিল্টার ইউজ করব, সেক্ষেত্রে আমরা এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতে পারি। এছাড়াও যখনই আমরা কোনো ভিডিওর মধ্যে জুম ইন বা জুম আউট করব, সেক্ষেত্রে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখানে আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার এটা ডিলিট করে দিচ্ছি, আর একটা নিয়ে আসছি ক্লিপটা। যেমন আমি চাচ্ছি এখানে এই জায়গায় আমার ভিডিওটা আমি একটু সামান্য জুম করব, এরপর আবার একটু পরে জুম আউট করব। তো এখন আমাদের এখানে যে মূল ক্লিপগুলো রয়েছে, আমি চাচ্ছি এই ক্লিপগুলোর মধ্যে আমি কোনো ধরনের এডিট করব না। আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করে এই কাজটা করতে পারি। আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ারটা ইউজ করব এবং এখান থেকে আমরা ইফেক্ট কন্ট্রোলে চলে যাব। ইফেক্টের মধ্যে প্রিসেটের মধ্যে আমরা এখানে অনেকগুলো কাস্টম প্রিসেট সেভ করে রেখেছি, সেই প্রিসেটগুলো আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি এখান থেকে একটা কাস্টম প্রিসেট নিয়ে আসি, ক্যামেরা জুম, এখানে আমি ক্যামেরা জুম ইনটা ইউজ করি, এটাকে সরাসরি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে অ্যাপ্লাই করলাম। এখন যদি আমি একটু প্লে করি, তাহলে দেখুন জুম ইন হলো, এই জায়গায় জুম আউট হবে। একইভাবে আমি আরেকটা ক্লিপ নিয়ে আসবো বা এই ক্লিপটাকে কপি করে দিতে পারি। দেন আমি এই ক্লিপটাকে সিলেক্ট করে জুম আউটটাকে এখানে দিয়ে দেব। এখন দেখুন আবার জুম আউট হবে, এই দেখুন। এভাবে আমরা অ্যাডজাস্টমেন্ট লেয়ার ব্যবহার করার মাধ্যমে আমাদের মূল ক্লিপটাকে ঠিক রেখে কালার কারেকশন করা, ক্যামেরা জুম ইন জুম আউট করা অথবা ভিডিও ফিল্টার ইউজ করা, এই কাজগুলো আমরা করতে পারবো। কারণ আমরা যদি এখানে আমাদের ক্লিপটার মধ্যে জুম ইন জুম আউট করতাম এবং কোনো কারণে যদি সেটা চেঞ্জ করতে হতো, আবার আমাদেরকে ক্লিপটাকে আবার এডিট করতে হতো, এখান থেকে আমাদেরকে কি ফ্রেমগুলোকে সরাতে হতো। তো আমরা এখানে যে অ্যানিমেশনটা করলাম, জুম ইন হলো জুম আউট হলো, তো আমরা যদি কোনো কারণে এটাকে আমরা চাচ্ছি এই জায়গা থেকে একটু সরিয়ে বাম পাশে নিয়ে আসবো, অর্থাৎ এখান থেকে জুম ইনটা শুরু হবে, আমি ক্লিপগুলোকে সরাসরি এখান থেকে এ পাশে নিয়ে আসবো, এই দেখুন। ওকে, আচ্ছা, এরপর আমাদের সবচেয়ে বেশি ব্যবহার করা যে ইফেক্টগুলো রয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অ্যানিমেশনগুলো আমরা করি, যে ইফেক্টগুলো আমরা ব্যবহার করি, সেগুলোকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখবো। যেমন আমি যদি এখান থেকে একটা লগো নিয়ে আসি, আমরা যেসব অ্যানিমেশনগুলো করি, যেমন কোনো একটা অবজেক্ট আসলো, একটা অবজেক্ট চলে গেল, বা বিভিন্ন ভিডিও ফিল্টার্স ইউজ করি, অথবা আমরা এখানে যেভাবে জুম ইন করেছি জুম আউট করেছি, এই ধরনের যে গুরুত্বপূর্ণ অ্যানিমেশনগুলো যেগুলো আমরা সবচেয়ে বেশি ব্যবহার করি, সেগুলোকে আমরা প্রিসেট আকারে সেভ করে রাখবো। যেমন আমরা যদি এই অবজেক্টটাকে একটা সিম্পল অ্যানিমেশন করি, আমরা এখান থেকে প্লেটাকে শুরুতে নিয়ে গেলাম, দেন এখানে আমরা ইফেক্ট প্যানেলে চলে যাব, আমরা এখান থেকে ট্রান্সফর্ম ইফেক্টটি ব্যবহার করব। আমি চাচ্ছি এই অবজেক্টটা ছোট থেকে বড় হবে এবং রোটেট করবে। আমরা একটা সিম্পল অ্যানিমেশন করব, আমি এখান থেকে চলে যাব ট্রান্সফর্ম ইফেক্টে, এবং কিভাবে আপনারা কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করবেন এই বিষয়ের উপর আমাদের একটা অলরেডি টিউটোরিয়াল রয়েছে। তো আমরা এখান থেকে প্লেটাকে একদম ক্লিপে শুরুতে রাখবো। এখানে আমরা স্কেল থেকে অ্যানিমেশন করব, আমরা এখানে স্কেল থেকে টোগল অ্যানিমেশনটা অন করে দিচ্ছি এবং রোটেশন থেকে টোগল অ্যানিমেশনটা অন করে দিচ্ছি। এখানে দুইটা কিফ্রেম চলে আসছে। আমরা প্রথমে এখানে স্কেলটা 0 রাখবো, ঠিক আছে। রোটেশনটা আমরা -96 করে দিলাম। এরপর আমরা প্লেটটাকে 10 ফ্রেম সামনে চলে যাব। আমি কিবোর্ডে শিফট প্রেস করে রাইট অ্যারো প্রেস করে 10 ফ্রেম সামনে চলে আসলাম। এই জায়গায় আমরা রোটেশনটাকে 0 করে দেব, স্কেলটাকে আমরা 100% করে দেব, ঠিক আছে। আমি যদি একটু প্লে করি, ওকে। এবং একইভাবে অ্যানিমেশনটাকে স্মুথ করার জন্য আমরা সবগুলো কি ফ্রেম একসাথে সিলেক্ট করে কিবোর্ডে আমরা F2 এবং F3 প্রেস করব। আমরা একটু আগে যেভাবে দেখিয়েছি ইন্টারপোলেশন সেভ করেছিলাম, ইজি ইন এবং ইজি আউট, সবগুলো কি ফ্রেম সিলেক্ট করলাম, দেন F2 F3, ওকে। এখন যদি প্লে করি,
ওকে, আমরা এখানে একটা সিম্পল অ্যানিমেশন করলাম, অর্থাৎ একটা অবজেক্ট এখানে আসলো, ইন করলো। তো এভাবে যতগুলো অ্যানিমেশন আমরা করব সেগুলোকে আমরা চাইলে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি। এখানে আমরা এই জায়গায় প্রিসেট ফোল্ডারের মধ্যে ইফেক্ট প্যানেলে প্রিসেট ফোল্ডারের মধ্যে আমরা আলাদা আলাদা ফোল্ডার করব এবং আমাদের সুবিধা মতো নির্দিষ্ট ফোল্ডার আমরা সেই প্রিসেটগুলোকে সেভ করে রাখবো। যেমন ইন অ্যানিমেশনের জন্য একটা ফোল্ডার, আউট অ্যানিমেশনের জন্য একটা ফোল্ডার, এরপরে ভিডিও ফিল্টার্সের জন্য একটা ফোল্ডার, কালার কারেকশনের জন্য একটা ফোল্ডার। এভাবে আমরা প্রত্যেকটা ফোল্ডারের মধ্যে আমাদের প্রিসেটগুলোকে সেভ করে দেন আমরা সেগুলোকে চাইলে একটা ড্রাইভের মধ্যে ব্যাকআপ করে রাখতে পারি। যেমন আমি যদি এই অ্যানিমেশনটাকে সেভ করতে চাই, আমরা এখান থেকে ক্লিপটাকে সিলেক্ট করব, দেন এখান থেকে আমরা ট্রান্সফর্ম ইফেক্টটা ইউজ করেছি। ট্রান্সফর্ম ইফেক্টের মধ্যে রাইট বাটন ক্লিক করে সেভ প্রিসেট, এবং এখানে খেয়াল করুন এখানে তিনটা অপশন রয়েছে, স্কেল, অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং অ্যাঙ্কর টু আউট পয়েন্ট। তো এখানে আমরা অ্যাঙ্কর টু ইন পয়েন্ট এবং স্কেলের মধ্যে তফাৎ হচ্ছে, আমরা এখানে আমাদের যে অ্যানিমেশনটা আমরা করেছি এখানে শুধুমাত্র আমরা ইন অ্যানিমেশনটা করেছি, অর্থাৎ এখানে অবজেক্টটা শুধুমাত্র ইন হচ্ছে, আমরা ক্লিপের শুরুতে অ্যানিমেশনটা করেছি। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাঙ্কর টু ইন পয়েন্টটা সিলেক্ট করে দেবো। অ্যাঙ্কর টু ইন পয়েন্টটা সিলেক্ট করলে যেটা হবে, আমরা পরবর্তীতে যখন এই প্রিসেটটাকে অন্য একটা ক্লিপের উপর ব্যবহার করব, অ্যাপ্লাই করব, তখন সেই ক্লিপটা যদি আমাদের এই ক্লিপের চাইতে, যে ক্লিপের উপর আমরা এখন অ্যানিমেশনটা করেছি এর ক্লিপের চাইতে ছোট অথবা বড় হয়, তখন আমাদের মূল অ্যানিমেশনটা, অর্থাৎ এখানে যে অ্যানিমেশনটা হয়েছে ক্লিপটা আসতে যত সময় লেগেছে, এই স্পিডটা, অ্যানিমেশনের যে স্পিডটা বা ডিউরেশনটা, এটা সেম থাকবে। ক্লিপটা ছোট হলেও এটা সেম থাকবে, ক্লিপটা বড় হলেও অ্যানিমেশনের স্পিডটা একই রকম থাকবে। বাট আমরা যদি এখান থেকে স্কেলটা সিলেক্ট করি তাহলে যেটা হবে, যে ক্লিপের উপরে আমরা এই প্রিসেটটা অ্যাপ্লাই করব সেটা যদি বড় হয় তাহলে আমাদের অ্যানিমেশনটা স্লো হয়ে যাবে, অর্থাৎ ক্লিপটা ছোট অথবা বড় হলেই অ্যানিমেশন স্পিডটাও আনুপাতিক হারে ছোট এবং বড় হবে। তো আমি এখানে যেহেতু ইন অ্যানিমেশনটা করেছি, ইন অ্যানিমেশনের ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাঙ্কর টু ইন পয়েন্টটা সিলেক্ট করে দেবো। আর আমরা যদি ক্লিপের শেষে আউট অ্যানিমেশন করি, অর্থাৎ কোনো অবজেক্ট চলে যাচ্ছে এরকম কোনো, অর্থাৎ ক্লিপের শেষে অ্যানিমেশনটা থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাঙ্কর টু আউট পয়েন্টটা সিলেক্ট করে দেবো। তো আমি এখান থেকে অ্যাঙ্কর টু ইন পয়েন্টটা সিলেক্ট করছি এবং এখানে আমরা ট্রান্সফর্ম প্রিসেট 01 দিয়ে সেভ করছি। ওকে, এই দেখুন আমাদের এখানে ট্রান্সফর্ম প্রিসেট 01 চলে আসছে এবং এখানে আমরা এই অ্যানিমেশনটাকে একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি। যেমন আমি এখান থেকে এটাকে যদি আলাদা একটা ফোল্ডারে সেভ করতে চাই, আমি এখান থেকে প্রিসেট ফোল্ডারের মধ্যে রাইট বাটন ক্লিক করে একটা প্রিসেট বিন তৈরি করে নেব। যেমন এখানে প্রিসেট বিন 2 রয়েছে, আমরা একটা প্রিসেট বিন তৈরি করলাম, দেন এখান থেকে আমরা এটাকে জাস্ট এভাবে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমাদের নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে নিয়ে আসবো। ওকে, তো এইভাবে আপনি আপনার সুবিধা মতো সবগুলো ফোল্ডার তৈরি করবেন। ইন অ্যানিমেশনের জন্য একটা ফোল্ডার, আউট অ্যানিমেশনের জন্য একটা, এভাবে আপনি সবগুলো ফোল্ডার যেভাবে আপনি বুঝতে পারেন, যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে ফোল্ডারগুলো তৈরি করে সবগুলো অ্যানিমেশন প্রিসেট আকারে সেভ করে রাখবেন। দেন আমরা পরবর্তীতে যখন অন্য একটা ক্লিপের মধ্যে অ্যাপ্লাই করব সেক্ষেত্রে আমরা একইভাবে, যেমন আমি এই ক্লিপটাকে আবার নিয়ে আসছি, এটাকে বড় করছি, এই ক্লিপটা এই ক্লিপের চাইতে বড়, আমরা এখান থেকে ইফেক্টে চলে গেলাম, আমরা একটু আগে যেটা সেভ করেছি সেটাকে এখানে অ্যাপ্লাই করব। এই দেখুন, এখন দেখুন এখানে এই ক্লিপটা এই ক্লিপের সাথে বড়, তবুও কিন্তু আমাদের অ্যানিমেশন স্পিডটা সেম রয়েছে। বাট আমি যদি স্কেলে ক্লিক করতাম তাহলে এখানে এই লোগোটা আসতে আরও বেশি সময় লাগতো। ওকে, এরপর আমরা এখানে যতগুলো অ্যানিমেশন সেভ করব, আমরা চাইলে এই ফোল্ডারটাকে, এই প্রিসেটগুলোকে, প্রত্যেকটা ফোল্ডারকে আমরা আমাদের ড্রাইভের মধ্যে বা যে কোনো একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি। এতে করে যেটা হবে, আমাদের কোনো কারণে যদি আমাদের অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আবার নতুন করে ইনস্টল করতে হয় অথবা উইন্ডোজ ইনস্টল করতে হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু এইখানে প্রিসেটগুলো পাবো না। তো সেক্ষেত্রে আমরা এখানে যতগুলো অ্যানিমেশন করব সবগুলোকে আলাদা একটা ফোল্ডারের মধ্যে ব্যাকআপ ফাইল হিসেবে সেভ করে রাখবো এবং পরবর্তীতে সেটা আমরা এখান থেকে 3 লাইনে ক্লিক করে এখানে আমরা ইম্পোর্ট প্রিসেটে ক্লিক করে সেই ফোল্ডারটা এখানে ইম্পোর্ট করে রাখতে পারি। এবং সেভ করার জন্য আমরা একইভাবে যে ফোল্ডারটা সেভ করতে চাচ্ছি সেই ফোল্ডারটা সিলেক্ট করে এখান থেকে রাইট বাটন ক্লিক করে এক্সপোর্ট প্রিসেট এখানে ক্লিক করে নির্দিষ্ট একটা ফোল্ডার সিলেক্ট করে এখান থেকে সেভে ক্লিক করলে ফোল্ডারটি সেভ হয়ে যাবে এবং পরবর্তীতে এখানে ক্লিক করে সেটাকে আমরা এখানে আবার ইম্পোর্ট করতে পারবো। ওকে, একইভাবে আমরা যে কালার কারেকশনগুলো করব বা কালার গ্রেডিংগুলো করব সেগুলোকে আমরা চাইলে প্রিসেট আকারে অথবা লার্ট ফাইল আকারে সেভ করে রাখতে পারি। যেমন আমরা যদি এখানে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিয়ে আসি, আমি এখানে প্রত্যেকটা ক্লিপের উপরে অ্যাডজাস্টমেন্ট রাখলাম এবং এই অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে চলে যাব লিওমেট্রি কালারে। ওকে, এখানে আমি একটা সিম্পল কালার কারেকশন করছি, খুব বেশি করছি না। আর কিভাবে কালার কারেকশন করবেন এই বিষয়ের উপর আমাদের একটা ডেডিকেটেড ভিডিও রয়েছে, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন। ঠিক আছে, আমরা একটা কালার কারেকশন করলাম। বিশেষ করে যখন আমরা একই রকম ক্যামেরা দিয়ে ইনডোরে ভিডিও রেকর্ড করি সেই ক্ষেত্রে দেখা যায় কি আমাদের যে ভিডিওর কালারগুলো প্রায় প্রত্যেকটা ক্লিপেরই কালার একই রকম থাকে।
সেক্ষেত্রে আমরা আমাদের প্রিসেটটাকে যদি সেভ করে রাখি আমাদেরকে বারবার আর কালার কারেকশনটা করতে হচ্ছে না। সেই প্রিসেটটাকে আমরা হয়তো প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি অথবা চাইলে লার্ট ফাইল আকারে সেভ করে রাখতে পারি। যেমন আমরা এখানে যে কালার কারেকশনটা করলাম, এখন এটাকে যদি আমরা প্রিসেট আকারে সেভ করতে চাই, একইভাবে আমরা এখান থেকে লিমিটেড কালারের মধ্যে রাইট বাটন ক্লিক করে এখান থেকে সেভ প্রিসেটে ক্লিক করে একটু আগে যেভাবে সেভ করেছি সেভাবে প্রিসেটটাকে সেভ করে রাখতে পারি নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে। অথবা এখানেও আমরা লিমিটেড কালার যে প্যানেলটা রয়েছে এখানে আমরা 3 লাইনে ক্লিক করে এখান থেকে আমরা প্রিসেটটাকে সেভ করতে পারি সেভ প্রিসেটে ক্লিক করে। অথবা আমরা যদি এটাকে লার্ট ফাইল আকারে সেভ করে রাখতে চাই, লার্ট ফাইল আকারে সেভ করলে যেটা হবে এই লার্ট ফাইলটাকে আমরা চাইলে অন্য কোনো সফটওয়্যারও ইম্পোর্ট করতে পারি। যেমন ক্যাপকাটে আমরা চাইলে এখানে যে কালার কারেকশনটা করবো সেটা আমরা ক্যাপকাটের মধ্যে ইম্পোর্ট করতে পারবো। আর লার্ট ফাইল আকারে সেভ করার জন্য একইভাবে আমরা এখান থেকে লিমিটেড কালারের মধ্যে 3 লাইনে ক্লিক করব, এখান থেকে আমরা এক্সপোর্ট কিউব এখানে ক্লিক করব। এরপর আমরা যে কোনো একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো। যেমন আমি যদি এখানে কালার লার্ট 01 দিয়ে সেভ করে রাখি ডি টাইপের মধ্যে, ওকে। এবং এই লার্ট ফাইলটাকে যদি আমি এখানে আবার ইম্পোর্ট করতে চাই, আমি এখানে যেটা করেছি কালার কারেকশন সেটা ডিলিট করে দিচ্ছি, ওকে। এবং এই লার্ট ফাইলটা যদি আমি পরবর্তীতে অন্য কোনো ক্লিপের উপরে অ্যাপ্লাই করতে চাই, যেমন আমি এই ক্লিপের উপরে অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা এখান থেকে আমরা বেসিক কারেকশনে চলে যাব। দেন এখানে ইনপুট লার্ট একটা অপশন রয়েছে, এখানে ক্লিক করে আমরা ব্রাউজে ক্লিক করব। দেন আমরা যে ফোল্ডারে সিলেক্ট করেছি সেই ফোল্ডার থেকে লার্ট ফাইলটিকে ওপেন করব। এই দেখুন এই লার্ট ফাইলটা এখন আমাদের এই ক্লিপের উপরে অ্যাপ্লাই হয়ে গেল, ওকে। এভাবে আমরা চাইলে আমাদের কালার কারেকশন বা কালার গ্রেডিংগুলোকে প্রিসেট আকারে সেভ করে রাখতে পারি অথবা লার্ট ফাইল আকারে সেভ করে রাখতে পারি, ওকে। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে টেক্সট অ্যানিমেশনগুলোকেও আমরা চাইলে মগ্রেট ফাইল আকারে সেভ করে রাখতে পারি। কারণ আমরা যখন ভিডিও এডিটিং করি তখন আমাদেরকে অনেক ধরনের টেক্সট অ্যানিমেশন করতে হয়। তো যে টেক্সট অ্যানিমেশনগুলো আমরা সবসময় ব্যবহার করব বা একটা টেক্সট অ্যানিমেশন করলাম সেটা আমার কাছে খুব ভালো লাগলো, সেটা আমি চাইলে মগ্রেট ফাইল আকারে সেভ করে রাখতে পারি এবং পরবর্তীতে আমরা জাস্ট সেই ফাইলটাকে এখানে এনে টেক্সটটাকে চেঞ্জ করে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমরা যদি এখানে একটা টেক্সট অ্যানিমেশন করি সিম্পল, যেমন আমরা এখানে একটা টেক্সট অ্যানিমেশন করলাম, এখানে একটা সিম্পল অ্যানিমেশন করলাম, জাস্ট টেক্সটটা নিচ থেকে উঠে আসলো এবং কিছুক্ষণ স্টে করলো, এরপর চলে গেল। এখানে খেয়াল করুন ইফেক্ট কন্ট্রোলের মধ্যে এই কি ফ্রেম থেকে এই কি ফ্রেমের মধ্যে এটা আসলো, এরপর এখান থেকে এতটুকু পর্যন্ত এটা স্টে করলো, এরপর এখান থেকে এটা চলে গেল। তো যদি এরকম কোনো অ্যানিমেশন করেন যেখানে ইন অ্যানিমেশন থাকবে এবং আউট অ্যানিমেশন থাকবে, অর্থাৎ টেক্সটটা আসছে এবং চলে গেছে, এরকম যদি কোনো অ্যানিমেশন থাকে সেক্ষেত্রে এখানে মাঝখানে যতটুকু সময়টা স্টে করবে সেই এরিয়াটুকু আমরা প্রথমে সিলেক্ট করে নেব, তারপর এই অ্যানিমেশনটাকে আমরা সেভ করব। এতে করে যেটা হবে আমরা যখন পরবর্তীতে সেম টেক্সট অ্যানিমেশনটা আবার ইউজ করব সেই টেক্সটের ডিউরেশন কিন্তু এই টেক্সটের মতো হবে না, সেটা হয়তো ছোট হতে পারে, ডিউরেশনটা কম হতে পারে অথবা বড় হতে পারে। সেই ক্ষেত্রে এখানে যে আমরা অ্যানিমেশনটা করেছি এই অ্যানিমেশনের স্পিডটা একই রকম থাকবে, অর্থাৎ স্পিডটা কিন্তু চেঞ্জ হবে না এবং এখানে যে কি ফ্রেমগুলো রয়েছে সেগুলো চেঞ্জ হবে না। বাট আমরা যদি এখন যে অবস্থায় রয়েছে সেভাবে যদি সেভ করি তাহলে সেক্ষেত্রে যেটা হবে আমাদের পরবর্তী আউট অ্যানিমেশন যে কি ফ্রেমগুলো রয়েছে সেগুলো বাঁ দিকে চলে আসবে এবং সেগুলোকে আমাদেরকে নতুন করে আবার অ্যারেঞ্জ করতে হবে। তো এই টেক্সটটাকে যদি আমরা মগ্রেট ফাইল আকারে সেভ করতে হয় আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, যেটুকু সময়ের মধ্যে টেক্সটটা শুধুমাত্র স্টে করে আছে অর্থাৎ অ্যানিমেট করছে না, ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন বাদ দিয়ে মাঝখানে যে সময়টা এই এরিয়াটুকু আমরা সিলেক্ট করে নেব। কিভাবে সিলেক্ট করব, এখানে খেয়াল করুন একদম উপরে শুরুতে একটা ব্লু লাইন রয়েছে এবং শেষে একটা ব্লু কালারের লাইন রয়েছে। আমরা এখান থেকে প্রথম অংশটুকু এভাবে সিলেক্ট করে যেখানে আমাদের ইন অ্যানিমেশনটা শেষ সেখানে নিয়ে আসবো এখানে, এবং একইভাবে একদম শেষের যে ব্লু লাইনটা রয়েছে সেটাকে আমরা সিলেক্ট করে যেখান থেকে আউট অ্যানিমেশনটা শুরু সেখানে নিয়ে আসবো। অর্থাৎ আমরা শুধুমাত্র মাঝখানের এই এরিয়াটুকু সিলেক্ট করলাম যেখানে টেক্সটটা শুধুমাত্র স্টে করছে, ওকে। এতটুকু সিলেক্ট করে আমরা এরপর এই টেক্সটটাকে মগ্রেট ফাইল আকারে সেভ করব। সেজন্য আমরা এখান থেকে ক্লিপটাকে প্রথমে রাইট বাটন ক্লিক করব, এখান থেকে আমরা চলে যাব এক্সপোর্ট অ্যাজ মোশন গ্রাফিক্স টেমপ্লেট, এখানে ক্লিক করব, ওকে। এরপর এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে রাখতে পারি, যেমন আমি এখানে টেক্সট 01 দিয়ে সেভ করছি এবং এখানে আমরা ডেস্টিনেশনের মধ্যে যদি আমরা এখানে সরাসরি লোকাল টেমপ্লেট ফোল্ডারে ক্লিক করি তাহলে আমাদের এখানে এসেনশিয়াল গ্রাফিক্সের মধ্যে লোকাল টেমপ্লেট ফোল্ডার যেটা রয়েছে এখানে ব্রাউজারের মধ্যে আমরা ক্লিক করলে সেটা পাবো, সেখানে চলে আসবে। আর আমরা চাইলে এটাকে একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখতে পারি। সেক্ষেত্রে আমরা এখান থেকে ডেস্টিনেশনের এখান থেকে আমরা লোকাল ড্রাইভে চলে যাব, এরপর এখানে ব্রাউজে ক্লিক করে আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো। এতে করে যেটা হবে আমরা যদি কোনো কারণে অ্যাডোবি প্রিমিয়ারটাকে নতুন করে ইনস্টল করি বা উইন্ডোজটাকে নতুন করে ইনস্টল করি সেক্ষেত্রে আমরা সেই ফাইলটাকে এখান থেকে আবার ইম্পোর্ট করতে পারবো। তো আমি এখানে ডি ড্রাইভের মধ্যে
মাই টেক্সট মার্কেট এই ফোল্ডারের মধ্যে সেভ করব। এখানে আমরা যে কোনো একটা নাম দিয়ে সেভ করে ফেলবো। আমি এই ফোল্ডারটা সিলেক্ট করছি, দেন এখান থেকে সিলেক্ট ফোল্ডার। ওকে, এরপর আমি এখানে টেক্সট 01 দিলাম, দেন এখান থেকে ওকেতে প্রেস করব। ঠিক আছে, এরপর যদি আমরা এখান থেকে মগ্রেট ফাইলটাকে ইম্পোর্ট করতে হয় এসেনশিয়াল গ্রাফিক্স প্যানেলের মধ্যে, এখান থেকে আমরা যদি এখানে লোকাল টেমপ্লেট ফোল্ডার যেটা রয়েছে সেটাতে যদি সিলেক্ট করতাম তাহলে আমরা এখানে সরাসরি এটা এখানে পেয়ে যেতাম। ওকে, তো আমরা নির্দিষ্ট একটা ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো সবগুলো অ্যানিমেশন, যতগুলো টেক্সট অ্যানিমেশন আমরা করব সবগুলো আমরা একটা নির্দিষ্ট ফোল্ডারের মধ্যে সেভ করে রাখবো। সেই ফোল্ডারটিকে আমরা এখান থেকে 3 লাইন অপশানে ক্লিক করব, এখানে ক্লিক করে ম্যানেজ অ্যাডিশনাল ফোল্ডার এখানে ক্লিক করব, দেন এখান থেকে অ্যাডে ক্লিক করে আমরা আমাদের সেভ করা ফোল্ডারটিকে নিয়ে আসবো। আমি এখান থেকে ডি ড্রাইভে আমাদের এই ফোল্ডারটার মধ্যে সবগুলো টেক্সট অ্যানিমেশন সেভ করব, এখানে আমরা ক্লিক করে দেন সিলেক্ট ফোল্ডার, এরপর ওকে। তাহলে এই ফোল্ডারটা এখানে চলে আসবে, এই জায়গায় আমরা পেয়ে যাব এবং এখানে যতগুলো টেক্সট অ্যানিমেশন থাকবে সবগুলো চলে আসবে। তাহলে আমাদেরকে বারবার আর একই রকম টেক্সট অ্যানিমেশন করতে হচ্ছে না। আমরা যদি এখান থেকে এই ক্লিপটাকে আবার পরবর্তীতে অন্য কোনো প্রজেক্টে ইউজ করতে চাই, জাস্ট এখান থেকে এভাবে ধরে নিয়ে আসবো, দেন ক্লিপটাকে সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট এডিট করতে পারবো, কালার চেঞ্জ করতে পারবো, টেক্সটটাকে নামগুলো চেঞ্জ করতে পারবো এবং অ্যানিমেশনটা আমাদের যেটা রয়েছে সেটাই থাকবে। এরপরে হচ্ছে সিলেকশন ফলোস প্লে হেড ব্যবহার করা। যেমন আমি যদি এখান থেকে এই ক্লিপগুলোকে ডিলিট করি, ওকে, এখন দেখা যায় কি অনেক সময় যখন আমরা প্লেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিই, যেমন আমি এখানে আসলাম, এখানে আসার পরে আমার কাছে মনে হচ্ছে এই ক্লিপটাকে এখন এডিট করা দরকার। তাহলে আমাকে যেটা করতে হবে, এই ক্লিপটাকে প্রথমে সিলেক্ট করব, দেন এখান থেকে আমি এটাকে এডিট করতে হবে। তো আমি যদি চাই যে যখন আমি প্লেটাকে যে কোনো জায়গায় মুভ করবো টাইমলাইনে, ঠিক সেখানে প্লে হেডের নিচে যে ক্লিপটা থাকবে সেই ক্লিপটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। তাহলে আমাকে সেই ক্লিপটা আবার নতুন করে ক্লিক করে সিলেক্ট করতে হচ্ছে না। এই কাজটি করার জন্য আমরা এখান থেকে এডিট অপশানে চলে যাব, সিকোয়েন্স অপশানে চলে যাব, এখান থেকে আমরা সিলেকশন ফলোস প্লে হেড এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে যেটা হবে, আমরা প্লে হেডটাকে ঠিক যেখানে নিব সেই প্লে হেডের নিচে যে ক্লিপটা থাকবে সেটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে। এই দেখুন, তাহলে আমাকে এটা এডিট করার জন্য আবার এটাকে সিলেক্ট করতে হচ্ছে না। আমরা এখান থেকে সরাসরি এডিট করতে পারবো, ছোটো বড়ো করতে পারবো, যাই করি যে কোনো এডিট করতে পারবো। এবং এখানে খেয়াল করুন, আমাদের এই জায়গায় এসে একদম নিচে যে ক্লিপটা সেটা সিলেক্ট হচ্ছে, বাট এখানে যখন উপরে একটা ক্লিপ রয়েছে উপরে ক্লিপটা সিলেক্ট হচ্ছে। তো এরকম যদি হয়, আমি যদি চাই যে না নিচে যে ক্লিপগুলো রয়েছে শুধুমাত্র সেটা সিলেক্ট হবে, উপরের ট্র্যাকের যে ক্লিপগুলো রয়েছে সেগুলো সিলেক্ট হবে না, সেক্ষেত্রে যেটা করব, আমরা যে ট্র্যাকের ক্লিপগুলোকে আমি সিলেক্ট করতে চাচ্ছি, অর্থাৎ প্লে হেডটা মুভ করার সাথে সাথে যে ট্র্যাকের ক্লিপগুলো সিলেক্ট হবে সেই ট্র্যাকটাকে এখান থেকে টার্গেট ট্র্যাক করে রাখবো, বাকি যে ট্র্যাকগুলো সেগুলোকে আমরা এখান থেকে যদি টার্গেট করা থাকে সেটা উঠিয়ে দেবো। যেমন আমি B2 ট্র্যাকটাকে টার্গেটটা উঠিয়ে দিচ্ছি, তাহলে যে ট্র্যাকটা টার্গেট থাকবে শুধুমাত্র সেই ট্র্যাকের ক্লিপগুলো সিলেক্ট হবে। এখন দেখুন, এখন উপরের ক্লিপটা সিলেক্ট হচ্ছে না। এভাবে আমরা সিলেকশন ফলোস প্লে হেড অপশনটি ব্যবহার করার মাধ্যমে আমাদের ক্লিপগুলোকে অটোমেটিক্যালি সিলেক্ট করতে পারি। এরপরে হচ্ছে সবগুলো সাউন্ড ইফেক্ট একসাথে এডিট করা। যেমন আমরা যখন ভিডিও এডিটিং করি আমাদেরকে অনেকগুলো সাউন্ড ইফেক্ট ইউজ করতে হয়, এবং সেই সাউন্ড ইফেক্ট সবগুলোর কিন্তু ভলিউম লেভেল এবং গেইনটা সমান থাকে না। তো আমরা চাইলে সবগুলোকে একসাথে এডিট করতে পারি। যেমন আমি যদি এখানে কয়েকটি সাউন্ড ইফেক্ট বসাই, আমি এখানে কয়েকটি সাউন্ড ইফেক্ট নিয়ে আসছি। তো এখানে আমাদের যতগুলো সাউন্ড ইফেক্ট রয়েছে সবগুলো সাউন্ড যে ভলিউম লেভেলটা সেটা কিন্তু একই রকম না, কোনোটা কম কোনোটা বেশি। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই সাউন্ড ইফেক্টগুলোকে সবসময় একটা ট্র্যাকের মধ্যে রাখার চেষ্টা করব এবং আমাদের যে মূল অডিওটা সেটা আলাদা একটা ট্র্যাকে থাকবে। তো আমরা এখান থেকে যতগুলো সাউন্ড ইফেক্ট ইউজ করব সবগুলো ইউজ করার পরে সবগুলো সাউন্ড ইফেক্ট একসাথে সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে চলে যাব হচ্ছে এসেনশিয়াল সাউন্ডে, এখান থেকে আমরা SFX-টা সিলেক্ট করব, সাউন্ড ইফেক্টস। এরপর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে লাউডনেসে চলে যাব, লাউডনেস থেকে আমরা অটো ম্যাচে ক্লিক করব। তাহলে যেটা হবে সবগুলো সাউন্ড ইফেক্টের যে ভলিউম লেভেলটা সেটা ম্যাচ করবে। আমি এখানে অটো ম্যাচে ক্লিক করছি, এই দেখুন যে ক্লিপটার সাউন্ড লেভেল কম ছিল সেটা আপ হয়ে গেল, যেটা আপ ছিল যেটা অনেক বেশি ছিল সেটা একটু ডাউন হয়ে গেল, অর্থাৎ সবগুলো একই লেভেলে চলে আসছে। এখন যদি আমি সবগুলোকে একসাথে ভলিউম লেভেলটাকে কমাতে চাই, অর্থাৎ আমি চাচ্ছি আমাদের মূল অডিওটার থেকে সাউন্ড ইফেক্টের যে ভলিউম লেভেলটা সেটা একটু কম থাকবে, তাহলে আমি সবগুলো ক্লিপ সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে আমি ক্লিপ ভলিউমে চলে আসব, এখান থেকে আমি -3 dB করে দেব। ওকে, তাহলে আমাদের এই সবগুলো সাউন্ড ইফেক্টের ভলিউম একসাথে -3 dB-তে কমে গেল। ওকে, এভাবে আমরা সবগুলো সাউন্ড ইফেক্টকে একসাথে এডিট করতে পারি। আচ্ছা, এরপর আরও ছোট ছোট গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যেমন বিশেষ করে যখন আমরা কোনো একটা মিউজিকের বিটের সাথে অনেকগুলো ভিডিও ক্লিপকে
একসাথে ইনসার্ট করতে চাই, তো এই কাজটিকে আমরা সহজে করার জন্য অটোমেট টু সিকোয়েন্স অপশনটি ব্যবহার করতে পারি। যেমন আমি যদি এখান থেকে এই ভিডিও ক্লিপগুলোকে ডিলিট করে দিচ্ছি, মনে করুন এটা একটা মিউজিক ক্লিপ। এখন আমি চাচ্ছি এই মিউজিক ক্লিপের যেখানে যেখানে বিট রয়েছে, তো সেখানে আমি প্রথমেই সেই জায়গাগুলোতে মার্কার অ্যাড করে নেব। যেমন আমি যদি প্রথমে মিউজিকটাকে একটু প্লে করে শুনি, মনে করুন এখানে একটা বিট রয়েছে, আমি এখানে মার্কার অ্যাড করলাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা। যেমন আমি 4টা বিটের জায়গায় 4টা মার্কার অ্যাড করলাম। এখন আমি চাচ্ছি এই 4টা মার্কার যেখানে রয়েছে সেখানে আমরা 4টা ক্লিপ একসাথে ইউজ করব। তো আমি এখান থেকে আলাদা আলাদা করে ক্লিপগুলোকে টেনে এভাবে না বসিয়ে আমরা সবগুলো ক্লিপকে একসাথে সিলেক্ট করে এখানে যে বিটগুলো রয়েছে, যে মার্কারগুলো রয়েছে সেখানে আমরা ইনসার্ট করতে পারি। যেমন আমি এখানে প্লেটাকে এখানে রাখছি, এখানে আমি 4টা ক্লিপ নিয়ে আসবো। ওকে, নিয়ে আসলাম। দেন এখানে যে মার্কারগুলো রয়েছে, আমরা যদি এখান থেকে 4টা ক্লিপ বসাতে যাই, আমি এখান থেকে 4টা ক্লিপ সিলেক্ট করছি। সিলেক্ট করে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে একদম নিচে অটোমেট টু সিকোয়েন্স, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে সিলেকশন অর্ডারটা সিলেক্ট করে দেব এবং এখানে প্লেসমেন্টের মধ্যে অ্যাড আননাম্বারড মার্কার এখানে ক্লিক করব। ওকে, দেন এখান থেকে ওকেতে প্রেস করব। এখন দেখুন ঠিক যেখানে যেখানে আমাদের মার্কারগুলো রয়েছে, এই ক্লিপটা এখান থেকে এই মার্কার থেকে শুরু হয়ে এই মার্কার পর্যন্ত আসছে, পরবর্তী ক্লিপটা এখান থেকে এতটুকু, এরপরের ক্লিপটা এখান থেকে এতটুকু। এভাবে আমরা অনেকগুলো ক্লিপকে টাইমলাইনের নির্দিষ্ট পজিশনে একসাথে ইনসার্ট করার জন্য আমরা প্রথমে সেই স্পেসিফিক জায়গাগুলোতে মার্কার অ্যাড করে সবগুলো ক্লিপকে একসাথে অটোমেট টু সিকোয়েন্স করে অ্যাড করতে পারি। ওকে, এরপরে হচ্ছে মিসিং অডিওগুলোকে কীভাবে আমরা আবার নতুন করে নিয়ে আসবো। কোনো কারণে যদি আমি এই ভিডিওটার মধ্যে যে অডিওটা রয়েছে এটা মিসিং করলো, এটা হয়তো ডিলিট হয়ে গেল, এখন আমি এই ক্লিপটার অডিওটা কীভাবে নিয়ে আসবো। তো সেই জন্য আমরা ক্লিপটাকে সিলেক্ট করে কিবোর্ডে F প্রেস করব, অর্থাৎ ম্যাচ ফ্রেম। F প্রেস করলে আমাদের এখানে এই ক্লিপটা চলে আসবে এবং এখানে ভিডিও এবং অডিও রয়েছে, খেয়াল করুন। ভিডিও অনলি, অডিও অনলি আমরা ড্র্যাগ করতে পারবো আলাদা করে। তো আমি এখান থেকে ড্র্যাগ অডিও অনলি, এখান থেকে জাস্ট ক্লিক করে অডিওটাকে এখানে টাইমলাইনে নিয়ে আসবো। এই দেখুন চলে আসছে। আবার অনেক সময় দেখা যায় কি আমাদের অনেকগুলো ক্লিপের মাঝখানে গ্যাপ থাকে, যেমন এখানে আমাদের প্রতিটা ক্লিপের মাঝখানে গ্যাপ রয়েছে। তো আমরা যদি এখানে সবগুলো গ্যাপকে একসাথে এখান থেকে রিপল ডিলিট করতে চাই, তাহলে এই কাজটি কীভাবে করবো। তো সেই ক্ষেত্রে আমরা এখান থেকে সিকোয়েন্সে চলে যাব, এখান থেকে আমরা ক্লোজ গ্যাপ এখানে ক্লিক করব, তাহলে সবগুলো গ্যাপ একসাথে ক্লোজ হয়ে যাবে। দেখুন সবগুলো একসাথে রিপেল ডিলিট হয়ে গেল। ওকে, তো এই ধরনের আরও ছোটো ছোটো অনেক বিষয় আছে, সবগুলো আমি এখানে দেখাচ্ছি না। যে বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করেছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।